আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি নন্দীগ্রামেই লড়বো, তারপরে বিজেপি যদি বলে এটা করতে হবে ওটা করতে হবে তাই হবে। শুভেন্দু অধিকারী দুটি জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এক নন্দীগ্রাম, দুই ভবানীপুর। সম্পূর্ণভাবে ভবানীপুরটাকে এবার বিজেপি গ্রাসে আনতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ওয়ার্ডেই কার্যত ধরাশায়ী হয়ে পড়েছেন। গত নির্বাচনেও যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে লড়তে হয়েছিল, এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে এসে ভবানীপুরে লড়াইটা শুভেন্দু অধিকারী। এটা পুরো হয়তো জাতীয় পলিটিক্সের নজর হয়তো ভবানীপুরেই থাকবে। দেখুন, নির্বাচন ঘোষণা হয়ে গেল। এবার কে কোথা থেকে প্রার্থী হবে না হবে সেটা নিয়ে বিজেপির অভ্যন্তরে জল্পনা তুঙ্গে। আমরা যেটা জানতে পারছি, ইতিমধ্যে 155টা, যা খবর আছে 155টির মতো প্রার্থীর তালিকা বিজেপি ফাইনাল করে নিয়েছে। গত কয়েকদিন আগে আপনাদের মনে থাকবে দিল্লিতে একটা বৈঠক ছিল, নির্বাচন কমিটির বৈঠক, এবং সেই বৈঠকে একাধিক যারা বিজেপি নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন। অমিত শাহ ছিলেন, পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা বিষয়টা তদারকি করেছেন। অন্যদিকে দাঁড়িয়ে এ রাজ্যের তরফে ছিলেন শুভেন্দু অধিকারী, এ রাজ্যের তরফে ছিলেন শ্রমিক ভট্টাচার্য, এর পাশাপাশি ছিলেন সুকান্ত মজুমদার, এবং জানা যাচ্ছে সাংসদ মনোজ টিগ্গা পর্যন্ত উপস্থিত ছিলেন। কিন্তু এই সামগ্রিকভাবে যে পার্টির প্রার্থী তালিকা তৈরি হয়েছে, সেই প্রার্থী তালিকার যেই জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো একটি আসন। এই আসনটার নাম হচ্ছে ভবানীপুর। ভবানীপুর থেকে কে দাঁড়াবে সেটা নিয়ে প্রশ্ন বিস্তর, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বেঙ্গল লিবার্টি বারবার বলেছে ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য দাঁড় করানো হবে বিজেপির তরফে। সেটাই ফাইনাল হচ্ছে। শুভেন্দু অধিকারী দুটি জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এক নন্দীগ্রাম, দুই ভবানীপুর। আবারও বলছি, এক নন্দীগ্রাম, দুই ভবানীপুর। এবং এই মর্মে শুভেন্দু অধিকারীকে জানিয়েও দেওয়া হয়েছে, প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাওয়ার পর সম্পূর্ণভাবে দায়িত্ব সঁপে দেওয়া হবে শুভেন্দু অধিকারীর ঘাড়ে। কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছিলেন 1956 ভোটে 2021 সালে, এবং সেই ঘটনার পুনরাবৃত্তি বা নন্দীগ্রাম মডেল যাতে ভবানীপুরে বাস্তবায়িত হয় তার জন্য এবার বিজেপি সক্রিয় হয়ে পড়েছেন, এবং তার জন্য একমাত্র ওষুধ শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারাতে পারেন, তাহলে যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে শুভেন্দু অধিকারী পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হচ্ছেন, এ বিষয়ে আর কোনো সন্দেহ থাকছে না। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর কাছে। নিজের গড় অর্থাৎ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো এক অন্য চ্যালেঞ্জ। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি দেখি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর প্রক্রিয়া শুভেন্দু অধিকারী নিচ্ছেন, সেটা তার চেয়েও বড় চ্যালেঞ্জ। ফলে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছেন শুভেন্দু অধিকারী। তিনি অনেকদিন ধরে চাইছিলেন ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে, এবং ভবানীপুরে বারবার BLA 2 সহ যারা ভবানীপুরে নেতৃত্বরা রয়েছেন তাদেরকে নিয়ে বারবার বৈঠকে বসেছেন। ভবানীপুরে একটি পার্টি অফিস তৈরি করা হয়েছে, সেই পার্টি অফিসে শুভেন্দু অধিকারী যাচ্ছেন, তিনি তার কাজকর্ম করবেন। সম্পূর্ণভাবে ভবানীপুরটাকে এবার বিজেপি গ্রাসে আনতে চাইছে। ভবানীপুরের যে নির্বাচনী ফলাফল, লোকসভার যে নির্বাচনী ফলাফল, সেটা যদি কিছুটা ওয়ার্ড ওয়াইজ দেখি, তাহলে বিজেপি অনেকটা এগিয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস মাত্র 3টি আসনে জিতে আছে, 3টি ওয়ার্ডে। সেই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে 77 নম্বর ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, ফিরহাদ হাকিমের ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ওয়ার্ডেই কার্যত ধরাশায়ী হয়ে পড়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে একটা SIR পূর্ববর্তী ক্ষেত্রে ভবানীপুরের যে গোটা অঙ্কটা, সে অঙ্কটা আগে থেকে অনুধাবন করে ফেলেছিলেন শুভেন্দু অধিকারী। এবার আজকের দিনে দাঁড়িয়ে আফটার SIR দেখা যাচ্ছে খেলাটা অনেকটা শুভেন্দু অধিকারীর হাতেই রয়েছে, তাই অনেকটা কনফিডেন্ট শুভেন্দু অধিকারী। কিন্তু দেখার বিষয় যেটা আদৌ কতটা বাস্তবায়িত হয়, কারণ কনফিডেন্ট থাকলেই তো হলো না, অঙ্ক আলাদা এবং রাজনীতির ময়দানে সেই অঙ্ককে বাস্তবায়িত করার যে প্রথাটা সেটাও আলাদা। যেটা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে করতে পেরেছেন, সেটা এবার ভবানীপুরে পারবেন কিনা সন্দেহ রয়েছে, কিন্তু চেষ্টা তো অবশ্যই রয়েছে। সেই কারণের জন্যই ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারীকে টিকিট দেওয়া হচ্ছে। যাই হোক, এই মর্মে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে একটি বক্তব্য পেশ করেছেন, এবং তিনি বলছেন তিনি নন্দীগ্রামে লড়বেন, নন্দীগ্রাম অগ্রাধিকার। নন্দীগ্রামে আছেন, এবং তার বাইরে গিয়ে দল যদি কোনো রকম কোনো সিদ্ধান্ত দেয় বা দায়িত্ব দেয়, তাহলে সেটা তিনি পালন করবেন। আমার ভাবার কিছু নেই, ভারতীয় জনতা পার্টিতে ইন্ডিভিজুয়াল হয় না, এটা পিসি ভাইপোর পার্টি নয়, এখানে ব্যক্তি সিদ্ধান্ত হয় না, এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়। ভারতীয় জনতা পার্টি আমাকে না লড়ালেও ঠিক আছে, লড়তে দিলেও ঠিক আছে, আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি নন্দীগ্রামেই লড়বো, তারপরে বিজেপি যদি বলে এটা করতে হবে ওটা করতে হবে তাই হবে। নন্দীগ্রাম আমার,
ভদ্রাসন এবং আত্মিক সম্পর্ক। আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে আমি অন্য কিছু ভাবতে পারি, সেটা আমি আমার অধিকার আছে বলার, দলের কাছে আমি বলেছি, বলবো ভবিষ্যতে। নন্দীগ্রাম নিয়ে কোনো দ্বিমত দ্বিচারিতা নেই। দাদা স্টিলে পড়ার টেকনিশিয়ানদের জন্য আমি মনে করি এখানকার হিন্দু সমাজ এবং মহিলাদের নিরাপত্তার প্রশ্নে আমার এখানে চৌকিদারির কাজ করা উচিত। সেটা আমি করছি, 2004 সাল থেকে করছি। আমাকে করতে হবে এদের ভালো রাখার জন্য। হ্যাঁ, ফলে বলে দিয়েছেন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করছেনই, তার পাশাপাশি অতিরিক্ত যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, তাহলে যদি ভবানীপুর দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেটা তিনি পালন করবেন। এই গোটা বিষয়টা এখন দেখার বিষয় ফাইনাল তালিকায় কি বেরিয়ে আসে, কারণ ফাইনাল তালিকা তৈরি হতে আগামী 22 তারিখ সময় লাগবে, অর্থাৎ 22 মার্চ পুনরায় ফাইনাল তালিকার জন্য বসা হবে বিজেপির তরফে দিল্লিতে, এবং সেখানেই সামগ্রিকভাবে সব যে প্রার্থী তালিকাটা সেটা নির্দিষ্ট হবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটি আসন, যে আসন নিয়ে চর্চা ছিল ভবানীপুর, সেইটার ফাইনাল যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে শুভেন্দু অধিকারী এবার দু জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। লোকসভা বিধানসভার ক্ষেত্রে আপনারা জানেন বারবার এক ব্যক্তি দু জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, যে কোনো এক জায়গায় জিতে গেলে আরেক জায়গায় ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এবার তিনি নন্দীগ্রাম থেকে তো প্রতিদ্বন্দ্বিতা করবেনই, কিন্তু ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা তার রাজনৈতিক কেরিয়ারের আরেকটা মুকুট। ফলে গত নির্বাচনেও যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে লড়তে হয়েছিল, এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে এসে ভবানীপুরে লড়াইটা শুভেন্দু অধিকারীর, এটা পুরো হয়তো জাতীয় বা ন্যাশনাল মিডিয়ার বা ন্যাশনাল পলিটিক্সের নজর হয়তো ভবানীপুরেই থাকবে, যেটা গতবারে 2021-এ নন্দীগ্রামে ছিল। যাই হোক, এবার এখানে থেকে একটু ঘুরে যাই, একটু পূর্ব মেদিনীপুরে ছিলাম, কলকাতায় এলাম, দক্ষিণ কলকাতায় এলাম, এবার একটু পশ্চিম মেদিনীপুরের দিকে চলে যাই, খড়গপুরে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন দিলীপ ঘোষ। হ্যাঁ, দিলীপ ঘোষ এবারে টিকিট পাচ্ছেন, বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন দিলীপ ঘোষ, এবং দিলীপ ঘোষ খড়গপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সম্ভবত হিরণ চট্টোপাধ্যায়কে খড়গপুর থেকে সরানো হচ্ছে, তাকে টিকিট দেওয়া হবে কি দেওয়া হবে না সেটা পরের কথা, তবে হিরণ চট্টোপাধ্যায়কে আপাতত খড়গপুর থেকে সরানো হচ্ছে। বিজেপির তরফে হিরণ চট্টোপাধ্যায়কে টিকিট খড়গপুর থেকে দেওয়া হচ্ছে না, তার পরিপ্রেক্ষিতে বা তার পরিবর্তে টিকিট দেওয়া হচ্ছে দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষ এবারে খড়গপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেটা সূত্র মারফত খবর পাচ্ছি। এক্ষেত্রে অমিত শাহ নিজেই বলেছেন যে উনি অনেকদিন ধরে কর্মী, ফলে ওনাকে টিকিট দেওয়া হোক, এবং উনি যেহেতু খড়গপুরটাকে উনি সেফ হিসাবে দেখছেন, তার নিজস্ব সিট হিসাবে দেখছেন, তার নিজস্ব জায়গা হিসাবে দেখছেন, ফলে খড়গপুর থেকে তাকে টিকিট দেওয়া হোক। এটা দিল্লিতে সংশ্লিষ্ট বৈঠকে কার্যত সিদ্ধান্ত গৃহীত হয়, এবং তারপরেই আমরা যেটা জানতে পাচ্ছি দিলীপ ঘোষের ক্ষেত্রে গ্রিন সিগন্যাল মিলেছে, দিলীপ ঘোষ খড়গপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং সেই মতে দিলীপ ঘোষ ইতিমধ্যে খড়গপুরে যাতায়াত শুরু করে দিয়েছেন। দিলীপ ঘোষের কাছে একটা মেসেজও গিয়ে পৌঁছে গিয়েছে। দিলীপ ঘোষ ব্রিগেডের সভাতে উপস্থিত ছিলেন। আপনারা পরপর যদি লক্ষ্য করেন, প্রধানমন্ত্রীর অনেক সভাতে দিলীপ ঘোষ ছিলেন না গত 1 বছর ধরে, 1 বছর ধরে ছিলেন না। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী প্রোগ্রাম করেছেন, দিলীপ ঘোষকে দেখা যায়নি। দিলীপ ঘোষকে ব্রিগেডে দেখা গেল, ফলে দিলীপ ঘোষকে যে দল আবার টানলো স্টেজে, প্রধানমন্ত্রী টানলেন, ফলে পুরো বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে দিলীপ ঘোষ এবারে অনেকটাই দলে আবার ফ্রন্ট ফুটে এসে গিয়েছেন, যেটা তিনি ব্যাকফুটে চলে গিয়েছিলেন। ফলে দিলীপ ঘোষ টিকিট পাচ্ছেন, খড়গপুর থেকে পাচ্ছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো দ্বিমত থাকতে পারে না। এবার বিজেপি সূত্রে আরো খবর মিলছে, আমরা যেটা জানতে পাচ্ছি প্রায় 45 থেকে 50টি নতুন মুখ ক্যান্ডিডেট হিসাবে তালিকাতে থাকছে। কিন্তু এই নতুন মুখগুলো নতুন মুখ নয়, কিন্তু মুখগুলো পুরনো। ক্যান্ডিডেট তালিকাতে নতুন মুখ হিসাবে তাদেরকে সংযুক্ত করা হচ্ছে, অর্থাৎ সেই সংখ্যাটা 45 থেকে 50 জন পুরনো ফেস থাকবে, যারা নতুন মুখ হিসাবে আত্মপ্রকাশ করছেন তাদের ক্যান্ডিডেট তালিকাতে। অর্থাৎ পুরনোদের গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক যেমনভাবে নতুনদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক একইভাবে পুরনোদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং 45 থেকে 50 জন পুরনো কর্মী যারা রয়েছেন তাদেরকে জায়গা দেওয়া হবে। অর্থাৎ পুরনোদেরকে নিয়ে দল আবারও এগোতে চাইছে, নতুনদের তো নিয়ে তো দল এগোচ্ছেই, পুরনোদের নিয়েও এগোতে চাইছে। কারণ নবীন প্রবীণ দ্বন্দ্ব যাতে বিজেপির অভ্যন্তরে না থাকে এই আসন্ন বিধানসভা নির্বাচনে, সেইটাকেই কার্যত এই মুহূর্তে একটা নির্দিষ্ট জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপি। তৃণমূলে আছে নবীন প্রবীণ দ্বন্দ্ব, কিন্তু বিজেপির মধ্যে যাতে এই দ্বন্দ্বটা না থাকে তার জন্যই এই প্রয়াস নেওয়া হচ্ছে বিজেপির তরফে। এর পাশাপাশি আরো একাধিক খবর মিলছে
কারা কারা টিকিট পাবেন, কারা কারা টিকিট পাবেন না, সেই সমস্ত নিয়ে একাধিক খবর মিলছে। সম্ভবত অশোক লাহিড়ির, বিখ্যাত অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ি, তার হয়তো সিটে পরিবর্তন ঘটানো হতে পারে। তিনি যেই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে এসেছিলেন বিধানসভাতে, তাকে হয়তো এবারে আসনের চেঞ্জ করে দেওয়া হতে পারে, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। আরও বেশ কয়েকজন টিকিট পাচ্ছেন না, তবে এই মুহূর্তে সেই সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরবো না, কারণ সময়ের অপেক্ষা। এখনো ফাইনাল তালিকা তৈরি হয়নি। আবারও বলছি, 155টা ফাইনাল তালিকা তৈরি হয়েছে, ঠিকই তালিকা নির্দিষ্ট হয়ে গিয়েছে, কিন্তু তারপরে আরও বাকি রয়েছে 294টা। তার মধ্যে হয়তো 293টা প্রার্থী দেওয়া হবে, কারণ এক জায়গায় মানে অর্থাৎ একজন প্রার্থী তো দু জায়গায় লড়ছেন, ভবানীপুর নন্দীগ্রাম, এবং বাকি 293টা প্রার্থী কিভাবে দেবেন, কি কোন প্রেক্ষিতে দেবেন, কাকে কাকে নির্দিষ্ট করবেন, সেটা বিজেপি ফাইনাল করবে। সেটা আগামী 22শে মার্চ ফাইনাল হবে, যেটা আমরা জানতে পারছি। তবে এখনো পর্যন্ত যা খবর, খড়গপুর থেকে দিলীপ ঘোষ দাঁড়াচ্ছেন এবং ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী দল এটা ফাইনাল করে দিয়েছে, কার্যত গ্রিন সিগন্যাল। এবার দেখার বিষয়, ভবানীপুরে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম মডেলের পুনরাবৃত্তি করতে পারেন কিনা। যাই হোক, আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।